হ্যালো এভরিবডি, গুরুত্বপূর্ণ জিকে সেট 15 আজকের ক্লাসটাতেও আমরা লাইভে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো অবশ্যই সমস্ত স্টুডেন্ট যারা যুক্ত হচ্ছে সকলে ক্লাসে যুক্ত হচ্ছে, যারা ক্লাসটিকে শেয়ার করতে ভুলবে না। দিস ইজ আরাবুল রহমান। আমি প্রতিদিন সকালবেলাতে তোমাদের এই জিকে ক্লাসটি করিয়ে থাকি TWS একাডেমি চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ক্লাসটি রেগুলার কিন্তু দেখতে হলে। অবশ্যই আজকের ক্লাসের যে প্রশ্নগুলো আছে বিভিন্ন পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল এরকম সেশন দেখতে ফ্রি লাইভ ক্লাসের জন্য TWS একাডেমি চ্যানেল এবং দ্য ওয়ে অফ সলিউশনের অন্যান্য ক্লাসগুলো তোমরা দেখতে পারো। শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। নিচের কোনটি মধ্য ভারতের উচ্চভূমি অঞ্চলের একটি পর্বত নয়? প্রথম প্রশ্ন আমাদের কি জানতে চেয়েছে, মধ্য ভারতের যে উচ্চভূমি অঞ্চল তার একটি অংশ নয় কোনটি? বিন্ধ্য, আরাবল্লী, হিমালয়, সাতপুরা। অ্যান্সার হচ্ছে এখানে হিমালয় পর্বত। এটা মধ্য ভারতে অবস্থিত নয়। হিমালয় পর্বত এটা ভারতের উত্তর দিকে অবস্থিত আছে। ভারতের একটি উত্তরের পার্বত্য অঞ্চল হচ্ছে হিমালয় পর্বত। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোন রাজ্য পূর্বে নেফা নামে পরিচিত ছিল? কোন রাজ্যটি নেফা নামে পরিচিত ছিল? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, যেটা নেফা নামে, ফুল ফর্ম হচ্ছে নেফার কি, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল। তো এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি এটা বর্তমানে অরুণাচল প্রদেশ রাজ্যে পরিণত হয়েছে। তো নেফা অরুণাচল প্রদেশের পূর্বের নাম ছিল। নেফাটা অরুণাচল প্রদেশে পরিণত হয়েছে 1972 সালে। নেফাটাকে পরিবর্তন করে বা নেফা নাম পরিবর্তন করে অরুণাচল প্রদেশ করা হয়েছে এবং অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে, মনে রাখবে, ইটানগর। অরুণাচল প্রদেশের রাজধানী। সিমিলারলি অরুণাচল প্রদেশ থেকে গুরুত্বপূর্ণ তথ্য, অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের সব থেকে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। কম জনঘনত্ব কোন রাজ্যের আছে? অরুণাচল প্রদেশের। সাথে সাথে মনে রাখবে এই অরুণাচল প্রদেশ আমাদের ভারতের মধ্যে এমন একটি রাজ্য, এই রাজ্যে প্রথম কিন্তু সূর্যোদয় হয়। তো এটা ভারতের মনে রাখতে হবে পূর্বতম রাজ্য। পূর্বতম রাজ্য কোনটি ভারতের? অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট ইজ, দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন? দেবনাম প্রিয় প্রিয়দর্শী একজনের এখানে কিন্তু উপাধি ছিল। তো কার উপাধি দেবনাম প্রিয় প্রিয়দর্শী? দ্রুত। দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন সম্রাট অশোক। অশোককে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলা হতো। আলোক তরঙ্গ কি ধরনের তরঙ্গ? আলোক তরঙ্গ এটা কি ধরনের তরঙ্গ আসলে? ডেয়ার স্টুডেন্টস, আলোক তরঙ্গ হচ্ছে এক ধরনের অনুপস্থ তরঙ্গ। অপশন এ। মাউন্ট ফুজিয়ামা কোথায় অবস্থিত? মাউন্ট ফুজিয়ামা হচ্ছে একটি আগ্নেয় পর্বতের নাম। আগ্নেয় পর্বতের নাম কি? মাউন্ট ফুজিয়ামা। এই মাউন্ট ফুজিয়ামা আগ্নেয় পর্বত কোন দেশে অবস্থিত আছে? মাউন্ট ফুজিয়ামা আগ্নেয় পর্বতটি অবস্থিত আছে কোন দেশে? অ্যান্সার হচ্ছে এটি জাপান দেশে অবস্থিত। মাউন্ট ফুজিয়ামা হচ্ছে জাপানের উচ্চতম শৃঙ্গ, জাপানের উচ্চতম শিখর, এবং এটি একটি আগ্নেয় পর্বত, এটাও মনে রাখতে হবে। ওকে।
এরপরে দেখো নেক্সট, মনসব শব্দটির অর্থ কি? মনসব শব্দ বা মনসব কথার অর্থ হচ্ছে কি? মনসব কথার অর্থ হচ্ছে পদ বা মর্যাদা। মনসব, এই পদ বা মর্যাদা, এই মনসবদারি প্রথা, মনসবদারি বলে মুঘল যুগে একটা প্রথা ছিল, মনসবদারি প্রথা, এটা চালু করেছিল কে জানো? মনসবদারি প্রথা চালু করেন সম্রাট আকবর। মুঘল সম্রাট আকবর এটা চালু করেছিলেন। ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, মনসবদারি প্রথা কে চালু করেন? অ্যান্সার হচ্ছে আকবর। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক? কোন রাজ্যে লোকসভার আসন সব থেকে বেশি আছে? পশ্চিমবঙ্গে লোকসভার আসন হচ্ছে 42টি, 42, 42টি পশ্চিমবঙ্গে লোকসভার আসন আছে। আর সব থেকে বেশি আসন কোথায় আছে? যে রাজ্যে জনগণ বেশি যত, সেই রাজ্যে লোকসভার আসন তত বেশি। তো এখানকার মধ্যে লোকসভার আসন সব থেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে। উত্তরপ্রদেশে 80টি লোকসভার আসন আছে। আচ্ছা, সাথে সাথে লিখে রাখো, সর্বাধিক ভারতের সর্বাধিক লোকসভার আসন রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে, যেখানে 80টি লোকসভার আসন রয়েছে, যা দেশের যে কোনো রাজ্যের থেকে সর্বাধিক। উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি জনবহুল রাজ্য, এটাও ইম্পর্টেন্ট তথ্য, মনে রাখবে, এটা থেকে প্রশ্ন থাকতে পারে। ভারতের সব থেকে জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশ জনবহুল হয়, এই রাজ্য থেকে সব থেকে বেশি সাংসদ নির্বাচিত হন। যারা পার্লামেন্ট লোকসভার সদস্য হয় তাদেরকে সাংসদ বলা হয়, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি বলা হয়ে থাকে। তারা সব থেকে বেশি উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত হয়। রেটিনা ও অপটিক স্নায়ু যেখানে যুক্ত হয় তাকে কি বলা হয়? ছবিটা দেখো এবং উত্তর করো। রেটিনা এবং অপটিক স্নায়ু, চোখের কিছু অংশ সম্পর্কে দেখো, চোখের কোন অংশটা কোথায়। একদমই তোমরা যদি দেখো, চোখের বাইরের দিকে কর্নিয়া আমরা দেখতে পাই, খুবই ইম্পর্টেন্ট, চোখের সবচেয়ে বাইরের অংশ কোনটি? হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা তার ভিতরে কিন্তু তারারন্ধ্র বা পিউপিল দেখতে পাবো, তার ভিতরে তোমার হচ্ছে লেন্স অবস্থিত আছে। তো এখানে আমাদের যে এই যে পুরো চক্ষুটা আছে বা আমাদের যে চোখ আছে, এই চোখের একদমই পিছনের দিকে অবস্থিত থাকে রেটিনা। এখানে একটা হলুদ কালারের শ্যাডো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেটিনা। তো চোখের এই যে পিছনে রেটিনা থাকে, এই রেটিনাতে কিন্তু প্রতিবিম্ব তৈরি হয় কোনো ছবি, লেন্সের কোনো একটা ছবি লেন্সের মাধ্যমে প্রবেশ করে, এবং প্রবেশ করার পরে কি হয়, সেটা কিন্তু এই রেটিনাতে ফোকাস তৈরি করে, এবং সেখান থেকে কিন্তু আমাদের চোখের ভিতরে প্রতিবিম্ব তৈরি হয়। এখন এই যে রেটিনা আছে একদমই চোখের পিছনে থাকে, পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে চোখের একদমই ভিতরের পর্দায় বা ভিতরে পিছনের দিকে কি থাকে? অ্যান্সার হচ্ছে এখানে থাকে কিন্তু কি? রেটিনা থাকে। আর এইখানে অবস্থিত থাকে আরেকটা জিনিস, যেটা না হচ্ছে অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু, চোখের স্নায়ু, সেটা কোথায় থাকে? একদমই পিছনের দিকে। এইখানে কিন্তু অপটিক স্নায়ু এবং রেটিনা মিলিত হচ্ছে। এই অঞ্চলে কিন্তু প্রতিবিম্ব তৈরি হয় না, প্রতিবিম্ব তৈরি হয় না। এখন প্রতিবিম্ব যদি তৈরি না হয় তাহলে কি হবে? তাহলে সে কিছু দেখতে পাবে না। তো সেই অঞ্চলটাকে কিন্তু আমরা অন্ধবিন্দু বলবো। এই অঞ্চলটাকে কি বলা হবে? অন্ধবিন্দু। এখানে অপটিক স্নায়ু আর রেটিনা একসাথে মিলিত হচ্ছে, ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে অপটিক স্নায়ু, আর এই হলুদটা হচ্ছে এখানে রেটিনা। দুটো একসাথে মিলিত হয় যেখানে, এই স্থানটাকে অন্ধবিন্দু বলা হয়। এখানে কিন্তু প্রতিবিম্ব তৈরি হয় না। উল্লাস প্রকল্পের অধীনে ভারতের দ্বিতীয় পূর্ণ সাক্ষরতা প্রাপ্ত রাজ্য কোনটি হয়েছে? ভারতের দ্বিতীয় পূর্ণ সাক্ষরতা প্রাপ্ত রাজ্য হিসাবে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে কোন রাজ্য? কোন প্রকল্পের আন্ডারে? উল্লাস বলে একটা প্রকল্পের আন্ডারে। এই উল্লাস প্রকল্পের ফুল ফর্ম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল ইন সোসাইটি। তো উল্লাসের ফুল ফর্ম কি? আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল ইন সোসাইটি, একটা প্রকল্প সরকারের, ভারত সরকারের। অলসো নোন অ্যাজ দ্য নবভারত সাক্ষরতা কার্যক্রম, নবভারত সাক্ষরতা কার্যক্রম অর দ্য নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম নামেও এটা কিন্তু পরিচিত। এই প্রকল্পের আন্ডারে সব থেকে প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্য হচ্ছে, প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্য ছিল ভারতের প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্য ছিল কোনটি জানো? সেটা হচ্ছে কেরালা।
কেরালা রাজ্য। আর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পূর্ণ সাক্ষরতা প্রাপ্ত রাজ্য হয়েছে সম্প্রতি গোয়া রাজ্য। গোয়া ভারতের সব থেকে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া, ক্ষুদ্রতম রাজ্য, এবং সাথে সাথে কি হচ্ছে, এটা দ্বিতীয় পূর্ণ সাক্ষরতা প্রাপ্ত রাজ্য। চলো এর পরের প্রশ্ন দেখে ফেলি আমরা। 10 নম্বর প্রশ্নে কি বলা হলো এটা দেখি। কোন বিদ্রোহ উলগুলান নামে পরিচিত? একটি বিদ্রোহ উলগুলান নামেও কিন্তু পরিচিত। কোন বিদ্রোহটা উলগুলান নামে পরিচিত? এখন উলগুলান শব্দটা কোন বিদ্রোহের সাথে যুক্ত, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ। উলগুলান শব্দটা অ্যাকচুয়ালি যুক্ত ছিল মুন্ডা বিদ্রোহের সাথে। মুন্ডা বিদ্রোহ ছোটনাগপুর অঞ্চলে সংগঠিত একটি উপজাতি বিদ্রোহ। ছোটনাগপুরের একটি উপজাতি বিদ্রোহ। এখন এই বিদ্রোহটা শুরু হয়েছিল কত সালে যেন, 1899 থেকে 1900 সালের ভিতরে এই বিদ্রোহটা হয়েছিল। এই বিদ্রোহের যিনি নেতা ছিলেন তার নাম হচ্ছে বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই মুন্ডা বিদ্রোহে। তো উলগুলান শব্দটা কিসের সাথে যুক্ত ছিল? এটা মুন্ডা বিদ্রোহের সাথে অ্যাসোসিয়েট। উলগুলানের অর্থ কি জানো? কমেন্ট করে জানাও তো দেখি উলগুলানের অর্থ কি। উলগুলান শব্দের অর্থ কি বলো? উলগুলান শব্দের অর্থ হচ্ছে কি? প্রবল বিক্ষোভ। ঠিক আছে, প্রবল বিক্ষোভ বা তীব্র আন্দোলন বা তীব্র বিক্ষোভ যাই বলতে পারো। এটা হচ্ছে উলগুলান শব্দের অর্থ। নেক্সট ইজ ডব্লিউবিএসএসসির প্রিপারেশন যারা নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই টিডব্লিউএস একাডেমির ব্যাচে অ্যাডমিশন নিতে চাইলে আজই অ্যাডমিশন নাও। সেখানে সমস্ত টিচাররা তোমাদের বেসিক থেকে ক্লাস করাচ্ছেন, আমিও সেখানে তোমাদের ক্লাস করাচ্ছি। তো অবশ্যই সমস্ত লাইভ ক্লাস দেখতে আজই টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং যুক্ত হয়ে যাও। নেক্সট কোশ্চেন, ভরবেগ বা মোমেন্টাম কোন ধরনের রাশির উদাহরণ? ভরবেগ কি ধরনের রাশির উদাহরণ? ভৌত রাশিকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, স্কেলার এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি এর মান আছে কিন্তু অভিমুখ নেই। মান আছে, অভিমুখ নেই। ঠিক আছে। আর ভেক্টর রাশির ক্ষেত্রে কি মান ও অভিমুখ দুটোই আছে। মান ও অভিমুখ আছে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে কিন্তু বলবো সাধারণত ভেক্টর রাশি। তো এখানে ভরবেগ কি? ভরবেগের অ্যান্সার হচ্ছে এটা ভেক্টর রাশির মধ্যে পড়বে ভরবেগটা। ঠিক আছে। সর্বশেষ আরবিআই রেপো রেট কত শতাংশে নামানো হয়েছে? সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই, ভারতের আরবিআই রেপো রেট ঘোষণা করেছে। এখন এই রেপো রেট কি? মনে রাখবে, রেপো রেট এটা হচ্ছে এমন একটা রেট, এটাকে সুদের হারও বলা যেতে পারে। রেপো রেটটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ইন্টারেস্ট রেট বা সুদের হার। এখন কি ধরনের সুদের হার? রেপো রেট হচ্ছে এমন একটা সুদের হার যেই সুদের হারে অন্যান্য বাণিজ্যিক ব্যাংক যেগুলো থাকে আমাদের ভারতে, সেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরবিআই ঋণ দিয়ে থাকে বা টাকা দিয়ে থাকে, যাই হোক ঋণ দিয়ে থাকে যে সুদের হারে, সেটাকে রেপো রেট বলা হয়। এখন সম্প্রতি রেপো রেট কমানো হয়েছে। কেন কমানো হয়েছে? যাতে আর্থিক সচ্ছলতা আরও বৃদ্ধি পায় এবং একটু মার্কেটকে রিভাইভ করা যায়, সেই কারণে কিন্তু রেপো রেটটাকে একটু হাই করা হয়েছে। যত রেপো রেট কমানো হবে তত বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণ জনগণকে আরও কম ইন্টারেস্টে তারা লোন দিতে পারবে বা তারা কম ইন্টারেস্ট তাদের কাছ থেকে নেবে। এর কারণে কিন্তু মার্কেটে খরচ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তো একটা আর্থিক সচলতা আনার জন্য বিশেষ করে এই আরবিআই রেপো রেটটা সম্প্রতি কমিয়েছে। তো রেপো রেট
এটা হচ্ছে একটা কি এক ধরনের সুদের হার, এটা ঘোষণা করে কে, আরবিআই ঘোষণা করে। এটা থেকে প্রশ্ন আসে যে রেপো রেট কারা ঘোষণা করে, এই লাইনটা থেকে প্রশ্ন হতে পারে, এটা আরবিআই ঘোষণা করে। তো সম্প্রতি 5.50% বা 5.50% কিন্তু সম্প্রতিকালে রেপো রেট আনা হয়েছে, এটা বর্তমান রেপো রেট। ওকে, আচ্ছা, পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে ইউজুয়ালি মনে রাখবে 23টি জেলা আছে, 23টি জেলা আছে। এর ভিতরে দুটো স্থানের জেলা মনে রাখলেই হবে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে উত্তরতম জেলার নাম কি? সব থেকে উত্তর দিকের জেলা হচ্ছে দার্জিলিং, দার্জিলিং হচ্ছে উত্তরতম জেলা। আর একদমই যদি পশ্চিমতম জেলার কথা বলা হয় সেটা হচ্ছে পুরুলিয়া, পুরুলিয়া পশ্চিমতম জেলা। পুরুলিয়াতে পাহাড়ি অঞ্চল আমরা দেখতে পাই, মালভূমি অঞ্চল এখানে অবস্থিত আছে। তো পুরুলিয়া পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত। পৃথিবীতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? পৃথিবীর সব থেকে কঠিন পদার্থের নাম কি? কি হবে? ডায়মন্ড, হীরা হচ্ছে পৃথিবীর সব থেকে কঠিন পদার্থ। আচ্ছা বলো তো দেখি, হীরা ধাতু না অধাতু? হীরা কি একটা ধাতু না অধাতু? কি হবে? হীরা হচ্ছে কিন্তু একটা অধাতু। কি হবে? হীরা কি একটা অধাতু হবে, কারণ হীরাটা এটা হচ্ছে কার্বনের রূপ। এখন কার্বন কিন্তু একটা অধাতু, সো কার্বনের কার্বনের একটা রূপ হচ্ছে এই হীরা। ঠিক আছে, কার্বন থেকে কিন্তু হীরা তৈরি হয়, কার্বন থেকে হীরা, গ্রাফাইট এগুলো তৈরি হয়। তো হীরা হচ্ছে কার্বনেরই একটা রূপ, অ্যান্ড এটা একটা অধাতু এবং পৃথিবীর সব থেকে কঠিন পদার্থ। প্রথম কবে ইউপিআই চালু হয়? ইউপিআই এর ফুল ফর্ম আগের দিনে আমি বলেছিলাম, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, যেটা এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই দ্বারা কিন্তু ইউপিআইটা চালু হয়, এনপিসিআই চালু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা চালু হয়েছিল কবে? ভারতবর্ষে ইউপিআই প্রথম চালু হয়েছিল 2016 সালে। এই ইউপিআইটা ভারত সহ বর্তমানে বিভিন্ন দেশ, আগের দিনে আমরা একটা ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স করার সময় দেখেছিলাম বাহারাইন সম্প্রতি ক্রস বর্ডার ইউপিআই পেমেন্টের জন্য কিন্তু মৌ স্বাক্ষর করেছে। তেমনি শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো দেশগুলো কিন্তু, নেপাল, এই সমস্ত দেশ ভারতের প্রতিবেশী দেশ, তারাও কিন্তু ইউপিআই যে সিস্টেম সেটাকে অ্যাডপ্ট করেছে। তো এখানে ইউপিআই অবশ্য ভারতে প্রথম চালু হয়েছিল 2016 সালে। নেক্সট ইজ, পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? পিনিয়াল হচ্ছে আমাদের মানবদেহের একটা অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। এখন এই পিনিয়াল গ্রন্থিটা, এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি, মানবদেহের সব থেকে স্মলেস্ট যে অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি। প্রশ্ন এখানে যেটা জানতে চাইছে, এই গ্রন্থিটা কোথায় অবস্থিত আছে? পিনিয়াল গ্রন্থি অবস্থিত আছে মানব মস্তিষ্কে, আমাদের মস্তিষ্কে অবস্থিত। জম্মু কাশ্মীরের অমরনাথ যাত্রাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সম্প্রতি কোন অভিযান শুরু করেছে? তো জম্মু অ্যান্ড কাশ্মীর, যেখানে সম্প্রতি জুলাই মাসে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে, তো সেই অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে বা অমরনাথ যাত্রাকে আরো সিকিউর করতে কোন ধরনের নিরাপত্তা অভিযান বা নিরাপত্তা সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী তৈরি করেছে? কি মিশন ভারতের, কোন অপারেশনটা ভারত এর সেনাবাহিনী সম্প্রতি চালু করেছে? অ্যান্সার হচ্ছে অপারেশন শিবা। অপারেশন শিবা সম্প্রতি ভারতের সেনাবাহিনী অভিযানটা লঞ্চ করেছে জম্মু অ্যান্ড কাশ্মীরে অমরনাথে। চলতি বছরে 3রা জুলাই থেকে শুরু করে অমরনাথ যাত্রা চলবে 9ই আগস্ট পর্যন্ত। ওকে, অমরনাথ যাত্রাটা কোথায় হয় মনে রাখবে? জম্মু অ্যান্ড কাশ্মীরে হয়, খুবই ইম্পর্টেন্ট এটা। অমরনাথ গুহা, জম্মু অ্যান্ড কাশ্মীর, এখানে কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। এটা সম্প্রতি কিন্তু এটা চালু হতে চলেছে, অপারেশন শিবাটা, এটা যুক্ত অমরনাথ যাত্রার সাথে।
কোষের শক্তিঘর কাকে বলা হয়? পাওয়ার হাউস। কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয়? দ্রুত। কোষের শক্তিঘর আমরা কাকে বলে থাকি? কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, একটা কোষাঙ্গাণু। এখন এই মাইটোকন্ড্রিয়া এরা কিন্তু এটিপি উৎপাদন করে থাকে সাধারণত। এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপাদন করে, যেটা শক্তির জন্য গুরুত্বপূর্ণ। তো শক্তিঘর আমরা কাকে বলছি? কোষের মাইটোকন্ড্রিয়াকে বলছি। গোরা উপন্যাস কার রচিত? আজকে এটা তোমাদের বাড়ির কাজ বা হোমওয়ার্ক দেওয়া থাকবে, কমেন্ট করে অবশ্যই জানাবে গোরা উপন্যাসটি কার রচিত। অবশ্যই এই হোমওয়ার্কটি জানাতে ভুলবে না কমেন্ট করে। চলো এরপরে দেখি, সম্প্রতি ল্যাভেন্ডার উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? চলো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে ফেলি এটার উত্তর কি হবে। ল্যাভেন্ডার উৎসব, আমি এখানে পোস্টারও দিয়ে দিয়েছি, পোস্টার তো দেখেই নিলে। এটা মে থেকে জুন এর ভিতরে কিন্তু 31শে মে থেকে 1 জুনের ভিতরে, 31 মে থেকে 1 জুনের ভিতরে 2025 এই ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল। ল্যাভেন্ডার হচ্ছে এক ধরনের সুন্দর কিন্তু ফ্লাওয়ার আমরা দেখতে পাচ্ছি। সো এই ফেস্টিভ্যালটা সম্প্রতি আইআইএম সম্প্রতিকালে আইআইএম জম্মু, সেটা কিন্তু আইআইএম জম্মু এটা সম্প্রতিকালে অর্গানাইজ করেছে। এটা প্রতি বছরই অর্গানাইজ করে থাকে, কিন্তু কোথায় হয়েছে বলো? সিএসআইআর, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এর জম্মু কাশ্মীর শাখা সম্প্রতি এটা শুরু করেছে। কোথায়? ভাদারওয়া, এখানে লেখাই আছে ভাদারওয়া তেহসিল বলে একটা অঞ্চল, সেখানে এটা শুরু হয়েছে, যেটা সাধারণত জম্মু অ্যান্ড কাশ্মীরের ভিতরে কিন্তু পড়ে থাকে, জম্মু অ্যান্ড কাশ্মীরের ভাদারওয়াতে। অ্যান্ড এই ভাদরওয়াকে বলা হয়ে থাকে কিন্তু ল্যাভেন্ডার রাজধানী। কাকে বলা হয় ল্যাভেন্ডার রাজধানী? একটু জেনে রাখবে, ল্যাভেন্ডার রাজধানী বলা হয়ে থাকে জম্মু অ্যান্ড কাশ্মীরের ভাদারওয়া। ল্যাভেন্ডার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। নেক্সট ইজ, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? ফেমাস বক্সারের যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, এই যুদ্ধটা কবে হয়? বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল কবে? এটা 1764-তে বক্সারের যুদ্ধ হয়। 1764-র এই বক্সারের যুদ্ধে দুই প্রতিপক্ষ কারা ছিল জানো? একদিকে ছিল ইংরেজরা ছিল একদিকে, আরেকদিকে ইংরেজ বনাম আরেকদিকে আমরা যদি দেখি মুঘল শাসক দ্বিতীয় শাহ আলমের বাহিনী এবং এবং মীর কাসিম আর সাথে সাথে অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা, এই এই সমস্ত ব্যক্তিদের মিলিত বাহিনী ইংরেজদের বিরুদ্ধে বক্সারের যুদ্ধে উপনীত হয়েছিল। তো এই যুদ্ধে কারা জয়লাভ করেছিল? মনে রাখবে, এই তিনজনের মিলিত বাহিনী থাকার সত্ত্বেও ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করে। এর ফলস্বরূপ পরবর্তীতে 1765 সালে গিয়ে একটা সন্ধি স্বাক্ষর হয়েছিল মুঘল শাসক দ্বিতীয় শাহ আলমের সাথে, যেই সন্ধিটার নাম হচ্ছে এলাহাবাদের সন্ধি। এলাহাবাদের সন্ধি কবে হয়? এলাহাবাদের সন্ধি হয়েছিল 1765-তে। কোন যুদ্ধের ফলস্বরূপ? বক্সারের যুদ্ধ। আর এলাহাবাদের সন্ধি অনুসারে ইংরেজদেরকে বাংলা, বিহার এবং ওড়িশার দেওয়ানি প্রদান করা হয়েছিল। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা যুদ্ধ ছিল ভারতে। যদি আমরা দেখি ইংরেজদের কনটেক্সটে বা ইংরেজদের দিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ, তাদের রাজত্বর ভিতরে একটা গুরুত্বপূর্ণ কিন্তু মোড় এসেছিল এই বক্সারের যুদ্ধের পরপরই। এরপরে প্যাপাইন এনজাইম কোথায় পাওয়া যায়? প্যাপাইন বলে এনজাইমটা আমরা পেয়ে থাকি পেঁপেতে প্যাপাইন এনজাইম পাওয়া যায়। এরপরে হচ্ছে, সম্প্রতি কোন আফ্রিকান দেশ মারবার্গ
ভাইরাসের প্রাদুর্ভাব ঘোষণা করেছে? তো মারবার্গ হচ্ছে একটা ভাইরাস, এর কারণে তীব্র জ্বর অনুভূত হয়ে থাকে। এই ভাইরাসটা সম্প্রতি কোন দেশে পাওয়া গেছে, বা কোন দেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব সম্প্রতি আমরা নিউজ চ্যানেলে দেখেছি? সো অ্যান্সার হচ্ছে এটা রুয়ান্ডা বলে একটি দেশ আছে, আফ্রিকান দেশ, রুয়ান্ডাতে সম্প্রতি এটা হয়েছে। দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার উপরে লেখা? দ্য লাইট অফ এশিয়া বইটি কার উপরে লেখা? দ্য লাইট অফ এশিয়া এই বইটির লেখক হচ্ছে, এই বইটির লেখক কে জানো? কমেন্ট করে জানাও, কারো যদি জানা থাকে এই বইটির লেখক কে। আর লাইট অফ এশিয়া কাকে বর্ণনা করা হয়েছে? গৌতম বুদ্ধকে বলা হয়েছে দ্য লাইট অফ এশিয়া। এশিয়ার আলো তাকে বলা হয়ে থাকে, গৌতম বুদ্ধকে। আর তার এই লাইট অফ এশিয়া শীর্ষক তার নামে বইটি লিখেছেন যিনি, তিনি হচ্ছেন যুক্তরাজ্যের একজন বিখ্যাত লেখক এডুইন আর্নল্ড। এডুইন আর্নল্ড, তার লেখা বই এটা। নেক্সট আমাদের পরের প্রশ্ন, ভারতে প্রথম অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার বিজয়ী কে ছিলেন? প্রথম অস্কার বা একাডেমি কে জিতেছিলেন ভারত থেকে? অস্কার বা একাডেমি কোন ক্ষেত্রে দেওয়া হয়? একটি চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র পুরস্কার হচ্ছে একটি একাডেমি পুরস্কার। এখন এই চলচ্চিত্র পুরস্কার, একাডেমি পুরস্কার প্রথম পেয়েছিলেন ভানু আথাইয়া। ইনি গান্ধী সিনেমাতে পোশাক ডিজাইনের জন্য এই পুরস্কারটি পেয়েছিলেন 1983-তে। 1983-তে তিনি এই পুরস্কারটি পান। কেন পেয়েছিলেন? তিনি একজন কস্টিউম ডিজাইনার ছিলেন। তো অস্কার পুরস্কারটি বিভিন্ন বিভাগে দেওয়া হয়, প্রায় বর্তমানে 24টি বিভাগে দেওয়া হয়। তার ভিতরে একটা বিভাগ আছে বেস্ট কস্টিউম ডিজাইনার যারা হয়ে থাকে তাদেরকেও অস্কার দেওয়া হয়। তো ভানু আথাইয়া সেই বিভাগে পেয়েছিলেন। সম্প্রতি কে কে নট কারা মিস ওয়ার্ল্ড 2025 শিরোপা জয় করেছেন? তো সম্প্রতি একজনের ভিতরে 2025 সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়লাভ করেছেন, তিনি আসলে কে? মিস ওয়ার্ল্ড খেতাবটি জিতেছেন, অ্যান্সার হচ্ছে সুচতা চুয়াংশ্রী। ইনি থাইল্যান্ডের একজন কিন্তু মডেল, যিনি সম্প্রতি মিস ওয়ার্ল্ড 2025 সালে শিরোপা জিতেছেন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট ক্লাসে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, অবশ্যই পরের ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণের জন্য টাটা, বাই।